পূর্ব নির্ধারিত সময়েই বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছেন জুবায়েরপন্থীরা। তারা বলেছেন, টঙ্গীর তুরাগ নদীর তীরে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার জমায়েত হবে। এ সময় সাদপন্থীরা ইজতেমা করতে চাইলে তা কঠোরভাবে প্রতিহত করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি জানান জুবায়েরপন্থী তাবলিগ জামায়াতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। এ সময় তিনি বলেন, বুধবারের সংঘর্ষে তাদের 3 জন সাথী মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে বলেও জানান তিনি। অভিযোগ করেন, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থীরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ার করেন তিনি। তবে হাবিবুল্লাহ রায়হান মনে করেন, এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এই সমস্যার সমাধান হতে পারে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে একবার বসেছে, তাদের সাথেও বসে খুব সুন্দর একটা সিদ্ধান্ত ওনারা করে দিয়েছিলেন যে তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজাম জানুয়ারি 31 তারিখ ও 1-2 ফেব্রুয়ারি ইজতেমা করবে। 4 ফেব্রুয়ারি বেলা 3টায় প্রশাসনের নিকট মাঠ হস্তান্তর করবে। জাতীয় নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। নির্বাচন কমিশনে নিষেধাজ্ঞা না থাকলে আওয়ামী লীগের অংশগ্রহণেও বাধা দেখছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অতীতের দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তার মতে এবার নির্বাচন কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন, তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। সব দলের অংশগ্রহণে নির্বাচন উৎসব মুখর হবে বলেও আশা করছেন তিনি। আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দেয়া হবে বলেও জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। আমরা একটা অন্তর্বর্তীমূলক নির্বাচন চাই। সবাই যারাই নির্বাচন ওই যে অযোগ্য যদি না হয় তাহলে নির্বাচন করতে পারবে, সেই সুযোগ সবারই থাকা উচিত। এবং আপনি যেই কথাগুলো বলছেন সেই কথাগুলো নির্বাচন কমিশনের দায়িত্ব হবে। যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে নরসিংদীতে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা চলছে। সকাল থেকে জেলা বিএনপির উদ্যোগে মাধবদী হেরিটেজ রিসোর্টে কর্মশালা শুরু হয়। এ সময় বক্তারা বিএনপি প্রণীত 31 দফা বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ঢাকা বিভাগের নরসিংদী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিজ জেলায় থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন। বিকেলে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার সালথায় বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব সমাবেশে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনিসুর রহমান তাজুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার। অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান লিটন। বক্তারা বলেন, শামা ওবায়েদকে হেয় প্রতিপন্ন করতে তাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন নানা ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছে, যা ফরিদপুর 2 আসনের জনগণ মেনে নেবে না। সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান তারা। চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কন্টেইনার জট কমাতে দীর্ঘদিন ধরে খালাস না নেয়া 111 কন্টেইনার পচনশীল পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টম হাউস। এবারই প্রথম বন্দরের কারিগরি সহযোগিতায় এই কাজ শুরু করা হয়েছে। এতে পণ্য ধ্বংস কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এসব পণ্যের তালিকায় রয়েছে ফলমূল, মাছ, ফিশ ফিড, বিভিন্ন শস্যসহ বিভিন্ন ধরনের 2350 টন পণ্য। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত আমদানি, ধর্মঘট সহ নানা কারণে কন্টেইনারের অনেকটা ট্রাহি অবস্থা হয় বন্দরের। সমস্যা সমাধানে এনবিআর ও নৌপরিবহন মন্ত্রণালয় একযোগে কাজ শুরু করেছে। আমরা এটাতে 9 কন্টেইনার পণ্য এখানে চলে আসলো
এবং এটা হয়তো বা আগামীকালকে শুক্রবার বাদ দিয়ে আমরা আবার শনিবার রবিবার এটা আমাদের আবার কন্টিনিউ চলতে থাকবে। আজকে 9 কন্টেনার পণ্য নিয়ে আসা হয়েছে। এখানে প্রায় আপনার জিঞ্জার আছে, রসুন আছে, শ্রিম্প আছে, এই ধরনের বিভিন্ন ধরনের পণ্য প্রায় 175 টন পণ্য এখানে ধ্বংস করা হচ্ছে। টানা 6 দিন পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হিম বাতাস অব্যাহত থাকায় কনকনে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মেহেরপুরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। প্রয়োজন ছাড়া অনেকেই সকালে ঘর থেকে বের হচ্ছে না। নওগাঁয় কুয়াশা কমলেও বেড়েছে শীতের তীব্রতা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁওয়ে দিনে তাপমাত্রা বাড়লেও সন্ধ্যা নামার সাথে বাড়ছে শীতের তীব্রতা। আমরা শীতে বেড়াতে পারছি না, কাজ কাম করতে পারছি না, আমাদের খুবই দুর্ভাগ্য। শীতের কারণে যাত্রী হচ্ছে না, ফাঁকা আর কি। সাগরে লঘুচাপের প্রভাবে পৌষের শীতের মধ্যেই এসেছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হলেও শুক্রবার থেকে বাড়বে মাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে এ সময় তাপমাত্রা কমে আসতে পারে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কয়েকটি জেলায় টানা শৈত্যপ্রবাহের পর দুদিন ধরে বাড়ছে তাপমাত্রা। থার্মোমিটারের পারদ 10 ডিগ্রির উপরে। তবে এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাসের কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। এর কারণ সাগরে লঘুচাপের প্রভাব। আবহাওয়া অফিস বলছে লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা নেই, বৃষ্টি ঝরিয়েই শেষ হবে। ফলে দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি। তবে শুক্রবার থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হবে তুলনামূলক বেশি। দেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের প্রভাবটা একটু বেশি থাকবে। বিশেষ করে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সোমবার থেকে কমে আসবে বৃষ্টির প্রবণতা, সেই সঙ্গে বাড়বে শীতের তীব্রতা। দেখা মিলবে ঘন কুয়াশার। তাপমাত্রা কমতে পারে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বৃষ্টিপাত হওয়ার পরে কিন্তু শীতের প্রকোপটা বৃদ্ধি পায়। যেহেতু আকাশ পরিষ্কার হয়ে যায়, বাতাসে যে জলীয়বাষ্প থাকে সেই জলীয়বাষ্পগুলো আর ওইভাবে যদি বৃষ্টিপাত হিসেবে পড়ে যান, সেজন্য বাতাস শুষ্কতা বেড়ে যায়, বিদায় কিন্তু শীতের প্রকোপটা বেড়ে যায়। ডিসেম্বরের শেষে আবারও শৈত্যপ্রবাহের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে এই অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মশিউর রহমান। হাসপাতালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনা করেন তারা। এ সময় হাসপাতালে সরকারি ওষুধের হিসেবের অনিয়ম, সঠিক সময়ে ডাক্তার না আসা, টিকিটের টাকা বেশি নেওয়া সহ নানা অভিযোগের সত্যতা পায় দুদক। তথ্য প্রমাণ সংগ্রহ করে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের বিষয়ে অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যে টিকিট কাউন্টারে সেখানে গিয়ে দেখলাম যে অতিরিক্ত টাকা নিচ্ছে, এটা প্রমাণিত। ডাক্তাররা 8টা থেকে 9টার মধ্যে ভিতরে রুগী দেখার পরে 9টা থেকে তারা আউটডোরে সেবা দিবে। আউটডোরে হিউজ পরিমাণ লোক বসে আছে কিন্তু ডাক্তার নাই। এটা আপনারা নিজেরাও দেখেছেন। এমন অবস্থায় এটা প্রমাণিত যে এখানে ডাক্তাররা সেবা দিতে অনীহা এদের। তো এই বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানাবো। নাটোরের নলডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নওগাঁর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হোসাইন। বলেন, গত 24 নভেম্বর রাতে নাটোর রেলওয়ে স্টেশন বাজারে অটোরিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন চালক আব্দুস সোবাহান। এ সময় এক নারীসহ 6 ডাকাত যাত্রী বেশে অটোরিকশাটি ভাড়া করেন। পরে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মোবাইল, টাকা ও অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে ডাকাতদের গ্রেপ্তার করে অটোরিকশাটি উদ্ধার করে। মাগুরায় দেশীয় অস্ত্র ও 100 রাউন্ড গুলিসহ 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে শহরের পার নান্দুয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। এ সময় শহরের পার নান্দুয়ালি এলাকায় একটি বাড়ি থেকে 100 রাউন্ড গুলি ও 2টি দেশীয় অস্ত্রসহ 5 জনকে আটক করা হয়। পরে রাতেই তাদের থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মেহেরপুরের বামন্দিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদকসহ একজনকে আটক করেছে র্যাব। সকাল ৮টার দিকে বামন্দি বাস স্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর কুষ্টিয়া সড়কের বামন্দি বাস স্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এক যাত্রীর ব্যাগ থেকে 5 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক কারবারি মহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে গাংনী থানায় সোপর্দ করা হবে। ঠাকুরগাঁওয়ের 5 উপজেলায় অসহায় ও দুস্থদের পাকা বাড়ি করে দেওয়ার কথা বলে 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শামীম আহমেদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ি বা টাকা না পাওয়ায় ভুক্তভোগীরা দিশেহারা। এদিকে মাদারীপুরে দরপত্র ছাড়াই আশ্রয়ণ প্রকল্পের 80টি ঘর বিক্রিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর সহ 5 উপজেলায় নতুন ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, শামীম আহমেদ নামে এক ব্যক্তি বিদেশি অনুদানে পাকা বাড়ি করে দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন 1,500 দুস্থের প্রায় 20 কোটি টাকা। অভিযুক্ত শামীম সপরিবারে আত্মগোপনে চলে যাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন গ্রামবাসী। ঘরের জন্য 1,25,000 টাকা দিচ্ছি, এখন ঘরও পাচ্ছি না, আমি টাকা পাচ্ছি না। আমি কাজ করে অনেক কষ্ট করে টাকা দিয়েছি, সে টাকাগুলো আমার খাইয়েছে, আমাকে 1 বছর হয়ে গেল আমাকে ঘর বাড়ি দেয় না। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। আমি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে আমি বিষয়টি ইনস্ট্রাকশন দিয়েছি, যাতে বিষয়টি যাচাই করে অভিযোগটি কতটুকু সত্য সে বিষয়টি যাচাই করে আমাকে একটা প্রতিবেদন দিবে। এদিকে মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুরে আশ্রয়ণ প্রকল্পের 40টি ঘর মাত্র 3 লাখ টাকায় কেনার অভিযোগ উঠেছে খোয়াজপুর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল সর্দার এবং তার সহযোগী আজিজুল আকন ও জাকির হোসেনের বিরুদ্ধে। ঘর যখন আমাকে ভাঙ্গাচুরা নিতে কইছে, আমরা ঘরদুয়ার ভাঙ্গাচুরা নিতে পারি নাই, আর আমরা তার পারি না ঘরদুয়ার ভাঙ্গাচুরা নিতে লিগা, সেজন্য আমরা ঘরটা বিক্রি করে দিচ্ছি। আমাকে প্রয়োজন এখন ঘর দরকার, আমরা অনেক জায়গায় কষ্ট করতেছি, কোনো জায়গায় থাকতে পারতেছি না। অভিযুক্তদের একজন ঘর কেনার বিষয়টি স্বীকার করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘরের বাসিন্দাদের সম্মতিতে ঘর কেনা হয়েছে। ওই যে টিউনু ছাড়াইছিল আর পেয়ে ছাড়াইছিল, এরা আইয়া এই যে থাকে বস্তিতে, এখন ডাকছে ওই মাথা, ডাকার পর বলছে যে তোমার ঘর 3 দিন টাইম দিলাম, আমি এই 3 দিনের মধ্যে তোমরা ঘর বিক্রি করো বা ফালাই দাও বা তোমরা ভাঙ্গা ছিঁড়া লয়ে যাও, ওটা তোমার ব্যাপার। এর আগে চলতি বছরের মে মাসে আরও 40টি ঘর 3.5 লাখ টাকায় বিক্রি করতে বাধ্য হন ভুক্তভোগীরা। 6 মাসের মধ্যে গৃহহীন হয় 80টি পরিবার। সাদিকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করতে গিয়ে বিপাকে পড়েছে হবিগঞ্জের গাড়ি চালকরা। বাজেট না পাওয়ায় 9 মাস ধরে বন্ধ রয়েছে সদর হাসপাতালে ডোপ টেস্ট পরীক্ষা। অন্য জেলায় গিয়ে ডোপ টেস্ট করাতে গিয়ে দ্বিগুণের বেশি খরচ হচ্ছে জেলার গাড়ি চালকদের। 2022 সালের 30 জানুয়ারি পেশাদার গাড়ি চালকদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করে সরকার। ডোপ টেস্টে পাশ করার পরই গাড়ি চালকরা পান লাইসেন্স। একই শর্ত প্রযোজ্য লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বাজেট না থাকায় হবিগঞ্জ 250 শয্যা সদর হাসপাতালে বন্ধ রয়েছে ডোপ টেস্ট। এতে নতুন লাইসেন্স পায়নি প্রায় 4000 গাড়ি চালক, আর লাইসেন্স নবায়নও ভোগান্তিতে পড়েছেন অনেকে। আমরা ডোপ টেস্টের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে পারি না, নানান সমস্যায় পড়তে হয়, পার্শ্ববর্তী জেলাতে যেতে হয়, অনেক ধরনের হেনস্থার শিকার হতে হয়। প্রায় 9 মাস ধরে এই জন্য আমরা ভোগান্তি ভুগতেছি। প্রায় আমাদের সিলেট মুলিয়া যাওয়া লাগতেছে এবং ড্রাইভিং লাইসেন্স পাইতে আমাদের বহুত কষ্ট হইতেছে। বিআরটিএ বলছে প্রতি মাসে 4টি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় 1000-এর উপর পরীক্ষার্থী অংশ নেয়। সেই হিসেবে গত 9 মাসে প্রায় 8000-এর অধিক গাড়ি চালক লাইসেন্সের জন্য আবেদন করেছেন। ডোপ টেস্ট বন্ধ থাকায় লাইসেন্স পায়নি অর্ধেকেরও বেশি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোনো আশ্বাস মেলেনি। হবিগঞ্জ হসপিটালকে তত্ত্বাবধায়ক মহোদয়কে অনুরোধ করেছি যে সে যেন অচিরেই এটা শুরু করে দেন, আমাদের যাতে গ্রাহক হয়রানি না হয়, এবং শুরু করলে পরে আমাদের নবায়নটা বৃদ্ধি পাবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হবিগঞ্জ 250 শয্যা হাসপাতালে ডোপ টেস্টের জন্য কোনো বরাদ্দ দেয়নি সরকার। বাজেট পেলেই পুনরায় চালু হবে ডোপ টেস্ট পরীক্ষা, বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
বাজেট বিভাগের সাথে একটা জুম মিটিং ছিল, তো আমরা আশা করছি অনুমোদনটা পেলেই আমরা কিছু কিট সংগ্রহ করে আমরা ডোপ টেস্টটা এই বছর আবার চালু করতে পারবো। আমরা জানি আমাদের ড্রাইভার যারা আছেন, এই শ্রমিকদের অনেক কষ্ট হচ্ছে, যারা চালক, ওদের লাইসেন্সের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক। লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করতে না পারায় মালিকরা গাড়ি দিচ্ছেন না ও গাড়ি নিয়ে সড়কে বের হতে পারছেন না চালকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জে নাচুলে ছুরিকাঘাতে 2 কিশোর হত্যায় 18 জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার রাতে নিহত মাসুদ রানার বাবা বাদী হয়ে মামলাটি করেন। নাচল থানার ওসি মনিরুল ইসলাম জানান, মামলায় 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 7 থেকে 8 জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার দেখানো হয়েছে মল্লিকপুরের আজিজুল হক ও মোহাম্মদ তাসিম নামে 2 জনকে। তাদের মঙ্গলবার রাতেই জড়িত সন্দেহে আটক করা হয়েছিল। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে নাচলের মল্লিকপুরে দুপক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নিহত হন মাসুদ রানা ও রায়হান আলী। আহত হন 4 জন। ঝালকাঠির কাঠালিয়ায় ঘরে ঢুকে এক নারীকে শ্বাসরোধে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। দুপুরে কাঠালিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসা থেকে তাসলিমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, বুধবার রাতে বাসায় ঘুমিয়েছিলেন তাসলিমা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লক্ষ্মীপুরের কমলনগরে মাকে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে কমলনগর উপজেলার চর কাদিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। এর আগে বুধবার রাতে তরুণীর বাবা 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন। গত 9 ডিসেম্বর রাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের বটতলি এলাকায় 5 যুবক ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় মাকে বেঁধে রেখে পাশের একটি কক্ষে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। পরে স্থানীয় প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন আরজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 15 দিনের রিমান্ডের আবেদন করা হয়। পুলিশ জানায়, 4 আগস্ট শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র জনতা ও পুলিশের উপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে 4 শিক্ষার্থী নিহত হন। আহত হন 3 শতাধিক। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। ছাত্র নিরীহ জনগণের উপরে গুলিবর্ষণের ঘটনায় তাদের গুলিবর্ষণের সহযোগী আসামি আশরাফ উদ্দিন আরজুকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, বিভিন্ন মামলায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও তাদের দোসরদের জামিন দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ দোসরদের সুষ্ঠু বিচারের দাবি জানান ছাত্র আন্দোলনের নেতারা। 48তম বিসিএস থেকে প্রতি বছর একটি বিসিএস শেষ করার পরিকল্পনা নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। কমিশন বলছে, বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করা, 3 স্তরের মৌখিক পরীক্ষা চালু করা সহ নানা উদ্যোগ নিচ্ছে কমিশন। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে দীর্ঘসূত্রতা সহ নানা অভিযোগ ছিল পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর কমিশনেও আসে পরিবর্তন। বিসিএসের দীর্ঘসূত্রতা কমানো, নতুন চাকরির বিজ্ঞাপন দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার আহ্বান করে আসছে চাকরি প্রার্থীরা। বিসিএস এর যে দীর্ঘসূত্রিতা আছে সেটা বন্ধ হোক, পরীক্ষার যে নম্বরপত্র এইটা যাতে প্রকাশ পায় এবং সবাই যাতে বুঝতে পারে যে কিভাবে এটা পাশ করলো, কত নম্বরে পাশ করলো, এইগুলো যাতে সংস্কার হয়। এই অবস্থায় প্রতিটি বিসিএস এর জন্য আলাদা রোডম্যাপ করা হচ্ছে বলে জানিয়েছে পিএসসি।
আমাদের যতটুকু যার যতটুকু মেধা আছে সেই মেধাটুকুকে পূর্ণভাবে কাজে লাগিয়ে কেমন করে পাবলিক সার্ভিস কমিশন এই দীর্ঘসূত্রিতা, এবং আমরা বলবো যে আমাদের যত স্টেক হোল্ডার গ্রুপ আছে পাবলিক সার্ভিস কমিশনের সাথে আমাদের কিছু পরিকল্পনা আমরা অলরেডি নিয়েছি। আগামী বছর থেকে প্রত্যেক চাকরি প্রার্থীর জন্য আলাদা ইউনিক আইডি চালু হবে। এই আইডি দিয়ে প্রার্থী একাধিকবার বিসিএস-এ অংশগ্রহণের সুযোগ পাবে। সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রোধে কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান। যে সিলেবাসটা এখন আছে আমরা এই সিলেবাস নিয়ে মোটেও কিন্তু সন্তুষ্ট না। আমরা মনে করি যে এর মধ্যে পরিবর্তনটা আনতে হবে এবং পরিবর্তনটা আনতে হবে অতি দ্রুত। তো আমি মনে করি যে 48 বিসিএস-এর থেকে আমরা এই পরিবর্তন আনব। এরই মধ্যে 46তম প্রিলিমিনারির ফল নতুন করে প্রকাশ করা হয়েছে। এছাড়া 45তম বিসিএস-এর লিখিত পরীক্ষার খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে। আর 44তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে 22 ডিসেম্বর থেকে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার সব হাটবাজারে রাত 10টার পর দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সেই সাথে দোকানে দোকানে ক্যারাম ও তাস খেলা এবং টিভি দেখা নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসন বলছে অপরাধ কমানোর পাশাপাশি পারিবারিক বন্ধন মজবুত রাখতে এই সিদ্ধান্ত। তবে এতে গ্রামীণ অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাবের শঙ্কা স্থানীয়দের। সারাদিন কাজ শেষে অনেকেই গ্রামের হাটবাজারে চায়ের দোকানে ভিড় করেন, চলে আড্ডাও। সাতক্ষীরার গ্রামগুলোতে রাত 10টার পর এসব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রোববার এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর এ নিয়ে পুরো জেলায় শুরু হয় আলোচনা। স্থানীয়রা বলছেন দোকানপাট বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা, সেই সাথে সামান্য বিনোদনের সুযোগ থেকেও বঞ্চিত হবেন গ্রামবাসী। এই আদেশ প্রত্যাহার করে গ্রাম বাংলার মানুষগুলোকে বিনোদনের জায়গাটা খুলে রাখার আহ্বান আমি জানাচ্ছি। দোকানে বসে এই ফাইজলামি করলে কেস কেমন হবে, অনেক কিছু দুর্ঘটনা ঘটবে। এটা যদি না করে তার জন্য সরকার আইন নির্দেশ করেছে যে আমি সকাল সকাল বাড়ি চলে যাই। নির্দেশে আমার পথে ভালো লাগে। তবে জেলা প্রশাসনের দাবি এর মাধ্যমে পারিবারিক বন্ধন শক্ত হবে এবং অপরাধ প্রবণতা কমবে। রাত 10টার পরে যদি আমরা এটা বন্ধ রাখি, আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে এরকম আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কিন্তু উন্নতি করতে পারবো এবং সামাজিক সম্প্রীতি এবং পারিবারিক যে একটা হৃদ্যতার যে জায়গাটা বা সেই জায়গাটা আমরা মনে হয় এটা আমরা উন্নত করতে পারবো। দোকানপাট বন্ধ থাকলে গ্রামীণ অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে শঙ্কা স্থানীয়দের। দোকানদাররা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি এই মানুষগুলো যারা ওখানে বসত তাদেরও কোনো বিনোদনের কোনো নাই, স্থান নাই। তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের মানসিকভাবেও তারা বিপদগ্রস্ত হবে। দুটি পৌর এলাকা ছাড়া জেলার সব এলাকায় এ নির্দেশ জারি করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে বড় বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক। তবে বীজ, ধান, সার ও ডিজেলের দাম বেশি থাকায় উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। সঠিক পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সনাতন পদ্ধতিতে পানির পাশাপাশি দিচ্ছেন সার ও কীটনাশক। বীজতলাও এখন সবুজে সবুজে একাকার। জেলায় 1470 বর্গ কিলোমিটার হাওড়া অঞ্চলে প্রস্তুতি নেওয়া হচ্ছে বোরো আবাদের। প্রতি বছর পোকার আক্রমণ ও আগাম বন্যা নিয়ে চিন্তিত থাকেন চাষিরা। এবার বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বীজ, ধান, সার ও ডিজেলের দাম। চার মন্দনে জ্বালা ফেলছি, সার দিতেছি, পানি দিতেছি। যদি আবহাওয়া ভালো থাকে জ্বালা আমরা খেতে নিয়ে মনের আনন্দে লাগাইব। বীজ ধান কেজি 600 টাকা কেজি, আগে আসেন 300 টাকা কেজি। 300 টাকা কেজি আসেন, এখন আমরা বীজ ধান পাই না। জমি হয়তো বা করতেছি, সরকারে যদি ডিজেল সারের দর যদি কমা দিত তাহলে একটু ভালো হতো। হাওড়া অঞ্চলের চাষিদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগের কর্মকর্তারা। কৃষকগণ প্রতিনিয়ত বীজতলা পরিচর্যা করছে এবং আমাদের উপসাগরীয় কৃষি অফিসারগণ কৃষকদের পাশে থেকে কিভাবে বীজতলা পরিচর্যা করতে হয় তাদেরকে সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন এবং যদি কোথাও কোনো সমস্যা পরিলক্ষিত হয় সাথে সাথে আমাদেরকে অবহিত করছেন, আমরাও সমাধান দিচ্ছি। চলতি মৌসুমে জেলায় 1,68,100 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধু হাওড়েই আবাদ হবে 1,04,000 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আগামী ২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ না হলে ২২ ডিসেম্বর থেকে সারা দেশে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি। এতে বলা হয় ২০২২ সাল থেকেই বেসরকারি পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা ভাতা বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর চিকিৎসকরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে ভাতা বৃদ্ধির দাবি তুলে ধরেন। তবে অর্থ মন্ত্রণালয়ে ভাতা বৃদ্ধির নথি পাঠানো হলেও তা আটকে আছে। এর প্রতিবাদে ১৪ ডিসেম্বর মশাল মিছিল করে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। তবে তাতেও কাজ না হওয়ায় এবার ২২ ডিসেম্বর থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেওয়া হলো। সব ধরনের যানবাহনের ফিটনেস নিশ্চিতে বিআরটিএ-কে ১ মাসের সময়সীমা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এর মধ্যে কাজের উন্নতি না করতে পারলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে বিদ্যুৎ ভবনে এক বৈঠকে এমন হুঁশিয়ারি দেন তিনি। বলেন ২৫৬টি রুট থেকে কমিয়ে ৪২টি রুটে গ্রিন ক্লাস্টার নামে পরিবহন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে ৯টি রুটে ২৫শে ফেব্রুয়ারি থেকে যানবাহন চলাচল শুরু হবে। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বায়ু দূষণ কমাতে একটি টাস্কফোর্স গঠন করে দেওয়া হয়েছে। গঠিত টাস্কফোর্স মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করবে। সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারের পাশাপাশি বাসায় এয়ার পিউরিফাই ব্যবহার করারও পরামর্শ দেন তিনি। আর এ ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।